দেখছেন বেঙ্গল ব্রেকিং। আমি সম্প্রতি রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কলকাতার 29C হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে বৈধভাবে নির্মিত এই দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার নোটিশ খারিজের আর্জি জানিয়ে মামলা করেছেন এই বন্দ্যোপাধ্যায় দম্পতি। তাদের বক্তব্য, বৈধভাবে নির্মিত বাড়িতে বেআইনি নির্মাণ নিয়ে নোটিশ দিয়েছে পুরসভা। আগামী বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। লেকটাউন থেকে মেসির মূর্তি সরল, ক্রেনে দড়ি বেঁধে নামানো হলো মূর্তি। দমকা হাওয়ায় মেসি মূর্তি দুলছিল। সতর্কতায় আগেই দড়ি দিয়ে মূর্তি বেঁধে রাখা হয়েছিল। ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে দুপাশের রাস্তা। অবশেষে লেকটাউন মোড় থেকে সরানো হচ্ছে মেসির মূর্তি সেটা ইতিমধ্যেই নামানো হয়ে গেছে এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই ক্রেনের সাহায্যে, হাইড্রোলিক ক্রেনের সাহায্যে কিন্তু মূর্তিটিকে ওপর থেকে নামানো হয় এবং দিক থেকে এই মূর্তিটিকে, এত বড় মূর্তি, যাতে কোনোভাবে ক্ষয়ক্ষতি না হয়, কারণ অক্ষত অবস্থায় কিন্তু এই মূর্তিটিকে সরাতে হবে, সেরকমই কিন্তু নির্দেশ রয়েছে। সেই কারণেই এই মূর্তিটা তাতে যেন কোনো রকম ক্ষতি না হয় সেই কথা মাথায় রেখে কিন্তু মূর্তি সরানোর যে কাজ, সেই মূর্তি সরানোর কাজটা চলছে। তবে আমরা দেখেছি যে 7 দিন ধরেই কিন্তু মূর্তি সরানোর যে প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছিল। এখন অর্থাৎ এই মুহূর্তে লেকটাউন থেকে ক্রেন এবং দড়ির সাহায্যে মেসির সেই মূর্তি কিন্তু নামানোর যে কাজ, সেই নামানোর কাজটা কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ ওপর থেকে সেই মূর্তি নিচে নামিয়ে নিয়ে আসা হলো এবং এই মূর্তিটিকে কোথায় রাখা হবে তা নিয়ে কিন্তু এখনও প্রশ্ন রয়েছে। মূর্তিটিকে আমরা দেখতে পাচ্ছি, মূর্তিটিকে ক্রেনে করে নামানো হচ্ছে। এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে এই মূর্তিটিকে হয়তো বা পিডব্লিউডি ইকো পার্কেও নিয়ে যেতে পারে, তবে এখনো পর্যন্ত কিন্তু মূর্তিটিকে ফাইনালি কোথায় রাখবে সে বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশ্যই সেটা পরে জানা যাবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, লেকটাউন। পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 জুন তারকেশ্বরে সভা করবেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর সভার আগে আগামীকাল তারকেশ্বরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা ডিটেলস জানবো। সনৎ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সনৎ, আগামীকাল তারকেশ্বরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন। প্রথমত তার কর্মসূচি কি রয়েছে, এর পাশাপাশি কোনো কি প্রশাসনিক বৈঠকও করবেন তিনি? দেখো সম্প্রীতি, যেটা জানা যাচ্ছে যে আগামীকাল আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত কারণগুলো হচ্ছে বেশ কয়েকটি তিনি বৈঠকও করবেন, তবে মূল কারণ আগামী 20 জুন প্রধানমন্ত্রী তারকেশ্বরে একটি সভা করবেন। সেই সভাস্থল পরিদর্শন করবেন প্রথমে শুভেন্দু অধিকারী। যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে 3টে মাঠ নির্দিষ্ট করা হয়েছে তারকেশ্বর এলাকায়, তারকেশ্বর বিধানসভার মধ্যে। সেই 3টি মাঠের মধ্যে কোন মাঠে প্রধানমন্ত্রী সভা করবেন সেই মাঠেই মূলত প্রথমে পরিদর্শন করবেন। এরপর তারকেশ্বর মন্দিরে তিনি যাবেন, সেখানে পুজো দেবেন এবং পুজো দেওয়ার পাশাপাশি তিনি বেশ কয়েকটি বৈঠকও করবেন বলে জানা গেছে। যে বৈঠকে মোটামুটি প্রধানমন্ত্রী সফরকে ঘিরে কি কোনো প্রস্তুতি বৈঠকও হতে পারে? হ্যাঁ, প্রস্তুতি বৈঠকটা অবশ্যই করার কথা আছে এবং যেটা জানা যাচ্ছে যে বিশেষ করে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি নিয়েই মুখ্যমন্ত্রী কালকে বেশ কয়েকটি বৈঠক করবেন দফায় দফায়। পাশাপাশি যেটা 20 জুন প্রধানমন্ত্রী যেটা তারকেশ্বর যেখানে আসবেন সেটা নিয়ে মূলত প্রশাসনিক বৈঠক তো হবে এবং ডিএমএসপি এরাও উপস্থিত থাকবেন। এবং যেটা জানা যাচ্ছে তারকেশ্বর মন্দির কেন্দ্রিক বেশ কিছু প্রকল্প কালকে তিনি ঘোষণা করবেন, অর্থাৎ মন্দির কেন্দ্রিক উন্নয়নমূলক বেশ কিছু প্রকল্প গ্রহণ করতে চলেছেন এবং সেটাই কালকে ঘোষণা করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আশা নিয়েও বেশ কয়েকটি প্রকল্প তিনি ঘোষণা করতে পারেন, যেমন সিঙ্গুরের টাটা কারখানা বা শিল্প নিয়ে তিনি বার্তা দিতে পারেন। পাশাপাশি তারকেশ্বর মন্দিরকে ভোটের আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই মন্দিরকে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি করা হবে, সেই কারণে তিনি আসতে পারেন এবং এগুলো নিয়েই কাল মূলত বৈঠক আছে এবং বিশেষ বিশেষ আলোচনাও তিনি করবেন। এবং যে মাঠে আসবেন প্রধানমন্ত্রী সেই মাঠ বিশেষ করে তিনি পরিদর্শন করবেন এবং তিনি তারকেশ্বর মন্দিরেও পুজো দেবেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ সনৎ, নজর থাকবে আমাদের। লক্ষ্মীর ভান্ডার আর তাতে ভুরি ভুরি দুর্নীতি, জালিয়াতে ধরতে এসআইটি তৈরি করে হবে তদন্ত বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডারে অনেক বড় কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়েছে। বহরমপুরে 22টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। লুট হয়েছে সরকারি টাকা। ভুয়ো অ্যাকাউন্টে পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিল। এরকম একাধিক ভুয়ো অ্যাকাউন্টের তথ্য উঠে এসছে। তৃণমূলের নেতাকর্মীরা লক্ষ্মীর ভান্ডারের টাকা লুটেছে। লক্ষ্মীর ভান্ডার দুর্নীতি তদন্তে এসআইটি গঠন করা হবে।
বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি, এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026 এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা, এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা 12 পাতা 16 পাতা 18 পাতা করছেন, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো, অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আপনারা জানেন রাজ্য বিজেপির মন্ত্রিসভা আজকে পূর্ণাঙ্গ হয়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ আজকে সম্পূর্ণ হয়েছে। এবার দপ্তর বন্টনের অপেক্ষা, হয়তো 24 বা 48 ঘন্টার অপেক্ষা। আগামী পরশু আমরা জানতে পেরে যাব যে কে কোন দপ্তরের দায়িত্বে গেলেন। কিন্তু আজকে যে মন্ত্রিসভা শপথ নিল পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন অর্জুন সিং, ব্যারাকপুরের বিধায়ক। অর্জুনবাবু, আপনাকে স্বাগত। এবং একদম শুরুতে বোধহয় এই কথাটা বললে খুব একটা অত্যুক্তি হবে না, যা অনেক আগে আসার কথা ছিল তা পেতে দেরি হলো, অনেক পরে পেলেন। কিছু কিছু কপালের উপরে থাকে, আর কিছু কিছু এমনও থাকে কি যেখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে, সেই কোম্পানিতে একটু বেশি মজবুত লোককে রাখা যায় না। কিন্তু সেই প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনি যাদের কথা বলছেন, সেই কোম্পানির নিজের অবস্থা তো খুব খারাপ এখন। হয়, এটা তো আপনি ইতিহাস যদি দেখবেন, তো এরকম যারা এক মানে পরিবারতান্ত্রিক দল যেখানে থাকবে সেখানে এরকম হয়। আপনি মুলায়মকে দেখুন, আপনি লালুকে দেখুন, আপনি স্টালিনও প্রায় তার ওই পরিবার সিস্টেম শেষ হয়ে গেল, আর বাঁচবে না। মমতা ব্যানার্জি তো আমি আগেও আপনার এতেই বলেছিলাম কি যেদিন এই দলটা হলো সরকারি দল, সরকার গেল, দল শেষ হয়ে যাবে। এই দল তো কোনো আইডিওলজির উপরে দল নেই। এই দল কিছু লোক মিলে এই দলটাকে সিপিএমের বিরুদ্ধে একটা আওয়াজ তুলে দলটাকে নিয়ে আসছিল, কিন্তু দলটা বাঁচতে পারতো। কিন্তু দলটা চলে গেল এমন লোকের হাতে, এই দলটাকে কি বলা যায়, প্রফেশনাল পয়সা, এক্সটর্শন, লুটকে দল নিজের এজেন্ডা বানিয়ে নিল। এটাই করতে হবে। মানে যে দলের একজন এমএলএ বিধানসভায় বলেছিল কি সিন্ডিকেট ছাড়া বাংলায় তৃণমূল চলবে নাকি, কোট অন কোট, একদম সবাই জানে এটা। সেখানে আপনি কি ভাবছেন? ঠিক এখান থেকেই অর্জুনবাবু পরের কথাটাতে যাব, মানে পরের অংশে যাব। ব্যারাকপুর শিল্পাঞ্চল একসময় সারা বাংলার রোজগারের একটা অন্যতম জায়গা ছিল। অন্য রাজ্য থেকে মানুষ আসতেন রোজগার করতে।
সেটাও এই সিন্ডিকেটের গ্রাসে পড়ে তার আগে বাম জমানা ইউনিয়নবাজি সব কিছুর হাতে পড়ে একেবারে শেষ। এটা কি রিভাইভ করানো যাবে? কতটা আশাবাদী আপনি? দেখুন, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলা ক্ষমতায় এসছে, খুব বুঝে সুঝে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু খুব গ্রাউন্ড জিরো থেকে উঠে এসছেন। মোদিজি বাংলাকে ডেভেলপ করবেন এটা সবাই ভেবে নিয়েছিল, কেন ভোটের আগে আপনি 6 মাস আগে থেকে ওনার বক্তব্য শুনেছেন নিশ্চয়ই। আর মোদিজি কোনো বক্তব্য দেবেন তার মানে হবে না, এটা হয় না। তো উনি দেখবেন বারবার বাংলা যাতে রোজগার হোক, কারখানা আসুক, ইনভেস্টমেন্ট আসুক, ইনফ্রাস্ট্রাকচার ভালো হোক, তার নিয়ে মোদিজি খুব কথা বলেছেন। আর কাণ্ডারি বানিয়েছেন শুভেন্দু অধিকারীকে। আমার মনে হচ্ছে যে ঘাটতিগুলো সময় লাগবে, এটা একদিনের ব্যাপার নেই, এটা দুটো পার্ট হবে। একটা তো যে পুরনো ইনফ্রাস্ট্রাকচার আছে এখনো, সেই কারখানাগুলো যেরকম শিল্পাঞ্চল, পুরনো শিল্পাঞ্চল, এটা বন্ধ হয়ে গেছে। ঠিক, এটাকে রিভাইভ করতে সময় লাগবে না, কেন অল ইনফ্রাস্ট্রাকচার আছে, গঙ্গা আছে পাশে, রাস্তা আছে, সব কিছু আছে। রাস্তাটা একটু ঠিক করতে হবে, এনক্রোচমেন্টগুলো একটু ঠিক করতে হবে, কারখানা অ্যাটমসফিয়ার, সিন্ডিকেটটাকে জিরো টলারেন্সটা নিয়ে যেতে হবে। একদম সিন্ডিকেট করলে তাকে তার ব্যবস্থা করতে হবে। এটা যদি বন্ধ করে দেওয়া যেতে পারে তাহলে, যেটা করবেন আমার মনে হচ্ছে শুভেন্দুবাবু ধরেছেন, ওই রেসটাই ধরেছেন। আপনি দেখবেন প্রথম দিন থেকে ওই রেসটা ধরেছেন। এতে আপনি দেখবেন কি একটা বিশ্বাস, বিজনেসম্যানের একটা বিশ্বাস লাগে এক্স্যাক্টলি, যে আমি এখানে ইনভেস্টমেন্ট করব, আমার পয়সাটা আসবে কি আসবে না, আমার ব্যবসাটা হবে কি হবে না, ফেরত পাবো কি, ফেরত পাবো কি পাবো না। আজকে আমি একটা কিছু সামান্য কয়েকটা কোম্পানির নাম বলি। ইলেকট্রো স্টিল আমার ওখানে আছে, ইলেকট্রো স্টিলে এক্সটর্শন এক্সট্রিম পয়েন্টে আছে। ইলেকট্রো স্টিল এক্সটর্শনটা বন্ধ যদি করে দেওয়া যায়, ওর এক্সপেনশন অনেক লোক চাকরি পেয়ে যাবে। এরকম জুট ইন্ডাস্ট্রি, মানে এক্সটর্শন কোন লেভেলে আছে আমি ভাবতে পারি না। তৃণমূলের এমএলএ ওখানে কন্ট্রাক্টই করে। এরকম যতগুলো কারখানাগুলো বন্ধ হলো, নিকো একটা কেবল কারখানা ও বন্ধ হলো, আবার হ্যান্ড ওভার হলো, কিন্তু ওর সেরকমই আপনাকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট ইন দ্যাট সেন্স কি, যে এক্সটর্শন, লুট, যারা চাকরিতে যাবে আর চাকরি করবে না, এইরকম পয়সা তুলবে, এই ধরনের এগুলোকে মানা যাবে না। আপনি জুটের কথা এলেন, আমি সেই কারণে আপনাকে জিজ্ঞাসা করব। জুট এমন একটা এরিয়া যে এটা তো শুধু ব্যারাকপুর শিল্পাঞ্চল নয়, আর অর্জুন সিংয়ের ক্ষেত্রে এটা একদম যাকে বলে হাত পাকানো জায়গা। মানে আপনি যেভাবে লিটারেলি সেন্স, আপনি জুটের বোধহয় আঁশ তন্তু পর্যন্ত ছিলেন, সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি যে ব্যারাকপুর তো বটেই, একটা বিস্তীর্ণ অংশ গঙ্গার এপার ওপারে জুট মিলের, জুট শিল্পের সেটা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমি বলবো লেফট আমল থেকে শুরু হয়েছিল, কিন্তু তৃণমূল আমলে ভয়ঙ্কর চেহারা গেছে। জুট শিল্পের ভবিষ্যতের জায়গা থেকে আমি অ্যাজ এ হোল বলছি আপনাকে, সেটা কীভাবে দেখছি? দেখুন, জুট শিল্পের ভবিষ্যৎ কেন্দ্রীয় সহযোগ ছাড়া তো কোনো দিন হবে না। আর বাম জামানাও বন্ধু সরকার হলেও বাম জামানায় স্ট্র্যাটেজি ছিল কি, এখান থেকে শ্রমিকগুলোকে কারখানা বন্ধ করে কম পয়সা কাজ করিয়ে এদের পলায়ন করিয়ে দেওয়া, যাতে ভোট ব্যাংকটা ওদের এগেনস্টে, যে ভোট ব্যাংকটা তারা যাতে না থাকে। ঠিক তৃণমূল জামানা ওটাকে স্ট্রিম নিয়ে গেল, স্ট্রিম পয়েন্টে নিয়ে গেল, মানে একদম যেখানে ধরুন 2.5 লাখ শ্রমিক ছিল, বাম জামানায় 1 লাখ কমে গেল, 1.5 লাখ বাঁচল, এরা 70,000 নিয়ে চলে এলো। 70,000 যদি 4-5 জনের ফ্যামিলি মেম্বার ধরুন, তারপর 2.5 লাখ। কিন্তু এরা এক জায়গা ভুল করবে, সিপিএম বা বাম জামানা বা মমতা ব্যানার্জি এক জায়গা বড় ব্লান্ডার করলো। এই 2.5 লাখ শ্রমিক হলেও 40 লাখের উপরে চাষি ছিল। ঠিক, পাট চাষি ছিল, ব্যাপক পাট চাষ হতো বাংলায়। এরা ওই মানে এটাকে
মারতে শ্রমিক গেলে তাড়াতে গিয়ে কৃষককেও মেরে ফেললো। কৃষককে মেরে ফেললো। এতে পুরো বাংলার ইকোনমিক ধ্বংস হয়ে গেল। এবং বাধ্য হয়ে ওই শ্রমিক পাট চাষিদেরকে বাংলার বাইরে যেতে হবে। বাংলা বাইরে গিয়ে মেশানে কাজ করে অন্য অন্য কাজ করছে, কিন্তু বাংলায় যে ক্ষতি করে দিল এটা মানে আর ধরে রাখা যাবে না। ঠিক। শুভেন্দু অধিকারী আজকে মন্ত্রিসভার এই সম্প্রসারণের পর কিছু কথা বলেছেন রাজ্যের মন্ত্রিসভা প্রসঙ্গে, কিছু কথা বলেছেন বিধানসভা প্রসঙ্গে, এবং সবথেকে ভয়ঙ্কর যে কেলেঙ্কারিটি সামনে এনেছেন সেটা রাজ্যের আইনসভাকে প্রতারণা করার কেলেঙ্কারি। অর্থাৎ রাজ্যের আইনসভার সঙ্গে কেউ প্রতারণা করেছে। কারা? না, একদম সরাসরি নাম করে বলছেন তৃণমূল কংগ্রেস, কিন্তু বলে এটাও বলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এই প্রতারণাটার তথ্য তারা পেয়েছেন অন্য কারোর কাছ থেকে না, তাদের সরকার, তাদের দল কেউ এ সম্পর্কে বিন্দু বিসর্গ জানতেন না। এটা এসছে তৃণমূল কংগ্রেসের ভিতর থেকে, অন্দরমহল থেকে। কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একবার শুনবো, তারপরে আমি আসছি অর্জুনবাবু আপনার কাছে পরবর্তী প্রশ্ন দিয়ে। শুভেন্দু অধিকারী বক্তব্য। সিআইডি অমুকের বাড়ি তমুকের বাড়ি, এটাতে বিজেপি বা সরকারের কোনো রোল নেই। 18ই মে প্রিন্সিপাল সেক্রেটারি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মিনিটস বা রেজুলেশন জমা দেওয়ার জন্য চিঠি করেন। 20 মে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 দুজন এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা অভিযোগ করেন দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 ওয়াজ ম্যানুফ্যাকচার অ্যান্ড ফেব্রিকেটেড। The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। এই যে দুজন এমএলএর কথা বললেন শুভেন্দু অধিকারী, তার এই সাংবাদিক সম্মেলনের 1 ঘন্টার মধ্যে তাদের দুজনকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করে দিয়েছে দল বিরোধী কাজের অভিযোগ। আমি শুনতে শুনতে আমার মনে পড়ছিল অর্জুনবাবু, আপনার নির্বাচনী এলাকায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা যদি দরজাটা খুলে দিই না, বিজেপি দলটা আগামীকাল সকালের মধ্যে উঠে যাবে। এখন আমি বুঝতে চাইছি আপনারা কি করছেন? দরজা বন্ধ, জানলা বন্ধ, কাউকে নেবেন না বলে দিয়েছেন, না নিজেরাই নিজেদেরকে সরিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, বহিষ্কার করে দিচ্ছে? হ্যাঁ, দল তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে। তৃণমূল কংগ্রেস ভেঙে একটা আলাদা দল হয়ে যাবে, আপনি দেখবেন। এটা কতদিনের মধ্যে বলে মনে হচ্ছে? বেশি সময় নেই। মানে এই বিধানসভায় তৃণমূল বিরোধী দল হতে পারবে না? না, আমার মনে হচ্ছে না। মনে হচ্ছে না। 22 তারিখে শুরু হবে, তো তার আগেই ভেঙে যাবে। মানে 22 তারিখ রাজ্যের বিধানসভার প্রথম অধিবেশন শুরু হওয়ার আগে আপনি বলছেন বিরোধী দল হিসেবে তৃণমূল নয় অন্য কোনো দল উঠে আসবে। ইন্টারেস্টিং তথ্য। দেখে নেবে। একদম শেষ দিকে এসেছি, জুট নিয়ে কথা বলেছি, শিল্পাঞ্চল নিয়ে কথা বলেছি। জুট শিল্পাঞ্চলের সঙ্গে সঙ্গে আমার ধারণা শ্রম মানে লেবারের জায়গা থেকে আপনি পাট শিল্পের শ্রমিকদের কথা বলছিলেন। অ্যাজ এ হোল এই রাজ্যে শ্রমিকদের উপর পোর্ট এরিয়া থেকে, জুট শিল্পের জায়গা থেকে, ইঞ্জিনিয়ারিং শিল্পের জায়গা থেকে রেগুলার বেসিস তোলা আদায় করা, মালিক তো ছিলই, শ্রমিকের কাছ থেকে কাজ করতে আসছো, পা দিচ্ছ, 10 টাকা দিয়ে যাবে, সেই 10 টাকা কার কাছে যেতে কেউ জানে না। এটাও তো বন্ধ করার ভীষণভাবে প্রয়োজন, শ্রমিকের উপর তোলাবাজি। দেখুন, বাংলাকে যদি বাঁচাতে হয়, এটা হয়তো কারো খারাপ লাগতে পারে, বাংলাকে যদি বাঁচাতে হয় সিন্ডিকেট তোলাবাজি বন্ধ করতে হবে। মানে খোমচাওয়ালা দোকান থেকেও বন্ধ করতে হবে, রিক্সা ভ্যান থেকে বন্ধ করতে হবে, মানে মাটি ভাঁড় যারা বিক্রি করছে তা সেখানে বন্ধ করতে হবে। যেদিন বাংলা এটা বন্ধ হয়ে যাবে, বাংলা আবার সোনার বাংলা হবে, কেউ আটকাতে পারবে না। এটা খুব ছোট কথা বললাম, কিন্তু এর মানে খুব বড়। আপনি যদি 5 মিনিট ভাববেন এই ব্যাপারটা, এই দেখুন যত
ভালো আপনি বিজনেস করুন, কিন্তু ড্রেনেজ মানে যখন লিকেজ হয়ে যায়, ড্রেন তৈরি হয়ে যায়, ঠিক। বিজনেস টিকবে না। একটা জিনিস শুধু জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনার এলাকাও পড়ে, গোটা বাংলাতেই হচ্ছে, কিন্তু বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দমদম পর্যন্ত রেলওয়ের হকার উচ্ছেদ নিয়ে বামপন্থীরা দেখছি ইদানিং করে খুব সরব, রাস্তায় নামছেন, পথে নামছেন। আপনি কিভাবে দেখছেন এটাকে? দেখুন, রেলের উচ্ছেদ তৃণমূল কংগ্রেস, সিপিএম এসব একটা চলবে, নাটক হবে। আমি রেলের সঙ্গে কথা বলেছিলাম, হকার উচ্ছেদ করা আর হকারকে রিহ্যাবিলিট করা দুটোই জরুরি আছে। স্টেশনের উপরে ইললিগালি বসে হকার করা, প্যাসেঞ্জারের প্রবলেম হওয়া থেকে ভালো সেই হকারগুলোকে দোকান বানিয়ে, ধরুন কোয়ার্টারগুলো সব ফাঁকা, কেউ কোয়ার্টারে থাকে না, তাহলে ওই জায়গায় হকারকে বসিয়ে দেবো। এবার যখন ভাঙতে গেছিল তখন আমি ডিআরএম সাহেবকে বলেছিলাম কি যে দোকানগুলো বন্ধ আছে, এক্সটর্শন দিতে দিতে পারেশান আছে, ওরা পালিয়ে গেছে, আর করে না, ওটা সরান, নতুন বসতে দেবেন না। কিন্তু আপনি যে বন্ধ ঘরগুলো আছে, অফিসগুলো আছে, সেটাকে ভেঙে ওখানে জায়গা করে দিন, রিহ্যাবিলিটেট করে দিন। রিহ্যাবিলিটেট করে দিন, ওখানে দোকান করুন, মল করুন, ওদেরকে দিন, ফার্স্ট প্রায়োরিটি ওদেরকে দিন। তা আপনি ওই সারাই আপনার এখানে ঢুকতে গেলে এই খোমচা যদি সরিয়ে ওই জায়গাটা ভালো দোকান করে দেওয়া যায় তো অসুবিধা কি আছে? ঠিক, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই সমস্যা নেই, এই সমস্যা বরাবরই রেল করে, কিছু লোক ওখানে পয়সা নিয়ে, কিছু অসাধু, ওদের রেলের মধ্যেও কিছু অসাধু আছে যারা এসব দেখে, তারা ওইসব পয়সা নিয়ে আবার বসিয়ে দেয়, আবার তুলিয়ে দেয়, সব হতে থাকে। এটা এর জন্যই বলছি কি এই পয়সা নেওয়া দেওয়া যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কিন্তু সমস্যাটা মিটে যাবে। আপনাকে বলছি এই আরটিও বেশিরভাগ এসডিও অফিসে থাকে। ঠিক, এবার আরটিওরা কিছু কিছু লোক বসে আছে, ওরা সিপিএম জামানা সিপিএম ছিল, তৃণমূল জামানা তৃণমূল, এখন ওরা বিজেপি হয়ে গেছে। আচ্ছা, 200 টাকা আপনার ফাইন হলো, 200 টাকা ফাইন জমা করতে গেলে 300 টাকা আরও লাগে। আমি বলছি সবার ছেলে মেয়ে লেখাপড়া করছে, অনলাইন পেমেন্ট হচ্ছে, ডিজিটাল পেমেন্ট, আপনি চায় দোকানে গিয়ে ডিজিটাল পেমেন্ট করছেন, তা আপনি আপনার গাড়ির পয়সাটা ডিজিটালি পেমেন্ট করতে পারেন না, তার জন্য ক্যাশে দিতে হবে। তাহলে ক্যাশ দিয়ে 200 টাকা 300 টাকা ফাইন হচ্ছে, আর 300 টাকা এ লাগছে। আবার ওদের কিছু অসাধু আছে, সব জায়গায় সিন্ডিকেট আছে, তো ওরা কি করে 1 লাখ বলবে 2 লাখ ফাইন করে দিল, এবার সেটেল হলো কত, 1 লাখে 50,000 ওরা নিয়ে নিল, আর 1.5 লাখ ছেড়ে দিল, তা 3 লাখ তো লাগবে না রে ফাইন। যে পৌরসভাতে 2500-র উপরে, মানে সাধারণ পৌরসভার কথা বলছি, আমি কেএমসির কথা বলছি না, পৌরসভাতে কোনো ট্রেড লাইসেন্সে বিএম অ্যাক্ট, আজ পর্যন্ত বিএম অ্যাক্টে 2500-র উপরে ট্রেড লাইসেন্সে ফিস নেই, সেখানে 3.5 লাখ টাকা ফিস লাগে, তো কোথায় যায়? তো এগুলো সব শেষ হবে এবং শিল্পাঞ্চলের বললাম তো, যে যাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে আমাদের দল বা আমাদের পরিষদীয় দল, সবটাই জানেন উনি, উনার এটাকে বন্ধ করতে বেশি সময় লাগবে না আমার ধারণা আছে। আর তাতে যদি অর্জুন সহায় হন রথে, তাহলে আমরা তো আমরাও তো জানি, আমরা তো মানে আমাদের পলিটিক্সটা হলো তো একদম ওই বললেন না খোমচাওয়ালা থেকে শুরু করে মল অবধি আমাদের পলিটিক্স করে এসছি, তো আমাদের ওটা খুব সমস্যা হবে না। অনেক অভিনন্দন রইল, শুভকামনা রইল আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের মন্ত্রিসভার, এবং মন্ত্রী হিসেবে আপনারও। আশা করি বাংলা নতুন মন্ত্রিসভা নতুনভাবে দেখতে পাবেন, নতুন বাংলা দেখতে পাবো আমরা। থ্যাংক ইউ, ধন্যবাদ।